আজ হলো 5 এপ্রিল রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো গোটা আসামে কংগ্রেসের পালে হাওয়া, অমিত কালওয়ারকে জয়ী করার আহ্বান অলকা লাম্বার। এবার আসামে পরিবর্তন আসছে, গোটা রাজ্যে কংগ্রেসের হাওয়া বইছে। রাজ্যে গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠন হবে বললেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা। সর্বভারতীয় কংগ্রেস নেত্রী বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ারের নির্বাচনী পালে হাওয়া তুলতে বড়খলায় এক নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কয়েক হাজার পুরুষ মহিলার উপস্থিতিতে নির্বাচনী সভায় কংগ্রেস নেত্রী বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ারকে একজন সৎ, ভদ্র, আদর্শবান, উচ্চশিক্ষিত যুবনেতা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডক্টর অমিত কালওয়ার একজন সুচিকিৎসক। আসামে গৌরব গগৈর নেতৃত্বে সরকার গঠিত হবে। আপনারা বড়খলা থেকে ডক্টর অমিত কালওয়ারকে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করে দেন। আর গৌরব গগৈর মন্ত্রিসভায় ডক্টর অমিত কালওয়ারকে স্বাস্থ্যমন্ত্রী করার আশ্বাস দেন। তিনি আরও বলেন, ডক্টর অমিত কালওয়ার একজন যুবনেতা, তার লম্বা রাজনৈতিক জীবন রয়েছে। বড়খলার সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী 9 এপ্রিল হাত প্রতীক চিহ্নে বুতাম টিপে জয়ী করুন এবং আসামে কংগ্রেসের সরকার গঠনে অংশীদার হন। বড়খলা ব্লক কংগ্রেস সভাপতি ফখরুল ইসলাম লস্করের সভাপতিত্বে সভায় সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহকে এক হাত নেন। তিনি বলেন, 2016 সালের নোটবন্দির কথা দেশের মানুষ এখনও ভুলেননি। তিনি প্রশ্ন করেন, কালো টাকা কি এসেছে, 15 লক্ষ টাকা কি পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকারের আমলে মহিলারা মোটেই সুরক্ষিত নন। দেশের বিভিন্ন স্থানে মহিলাদের উপর ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে বলেন, এসবের ধর্ষণের ঘটনায় বিজেপি নেতারা জড়িত রয়েছেন। এসব নির্যাতনের শিকার হওয়া পরিবারের মানুষ ন্যায় বিচার পাননি। নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। তিনি বলেন, আমি একজন চিকিৎসক হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চিকিৎসা সেবা দিয়েছি। আর আমি যে দলের প্রার্থী, সেই কংগ্রেস দল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে জানে। আপনাদের দোয়া আশীর্বাদে বিধায়ক নির্বাচিত হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিজেপি ধর্ম জাতপাত নিয়ে রাজনীতি করে ধর্মের সুড়ি দিয়ে মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাজনীতি করা সম্ভব নয়। এবার পরিবর্তন আসছে নির্ঘাত, আর কংগ্রেসের উন্নয়নের নামে রাজনীতি করে। তিনি আরও বলেন, বিজেপি নেতারা সভামঞ্চে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রামকে অপমান করে থাকেন। তার কথায়, আমিও একজন রামের ভক্ত। আমার ঘরে রামের মূর্তি রয়েছে। প্রতিদিন সকালে আমি রামের পূজা দিয়ে আশীর্বাদ নেই। পরবর্তী খবর, বিধানসভায় অখিল হলেন বড় কার্টুন, বিনোদনকারীও বটে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। নির্বাচনের 4 দিন বাকি থাকতে শিবসাগর কেন্দ্রের প্রার্থী অখিল গগৈকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নাজিরা কেন্দ্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বেশ কটাক্ষ করে বলেন, বিধানসভায় অখিল হলেন বড় কার্টুন। বিধানসভায় যখন ভালো লাগে না, তখন অখিলের কাছে মন্ত্রী পীযূষকে পাঠিয়ে দে, যাতে অখিল কিছু বলেন। রাতে ঘরে ফিরে অখিলের ফেসবুক দেখি আমি। বেশ কিছু সময় আনন্দে কেটে যায় আমার। আমোদ দেয় তার কথাবার্তায়। আসলে অখিল হলেন একজন বিনোদনকারী। তার ফেসবুক দেখলে শিশুরাও আনন্দ পাবে, বন্ধ হবে তাদের কান্নাও। মুখ্যমন্ত্রী বলেন, শিবসাগরে যদি এবার অখিল জয়ী হন, তাহলে ওই কেন্দ্রের উন্নয়ন স্থবির হবে। কারণ অখিল এবং আমাদের মানসিকতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাকে সঙ্গে নিয়ে কাজ করা কঠিন। অখিল এবং আমার চিন্তাধারার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। কারণ শিবসাগর কেন্দ্রের উন্নয়নে যে কোনো কাজের কর্তৃত্ব নেয় অখিল, যা ঠিক নয়। কারণ উন্নয়নের কাজ করে সরকার। তাই অখিল জিতলে শিবসাগরের উন্নয়ন হবে না। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে অখিল এবার প্রচুর টাকা বিলিয়েছেন। বামপন্থী আদর্শের অখিল কোত্থেকে এত টাকা পেলেন তা জানি না। শিবসাগর কেন্দ্রেও টাকা বিলিয়েছেন অখিল। এতেই প্রমাণিত হয় অখিলের কোনো আদর্শ নেই। মরিয়নিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, অখিল সবসময় বিধায়ক রূপজ্যোতি কুর্মীকে টার্গেট করে আসছেন, কিন্তু কেন করছেন তা জানি না। যদি টার্গেট করতেই হয়, তাহলে আমাকে না হলে মন্ত্রীদের মধ্যে পীযূষ হাজারিকা, রঞ্জিত কুমার দাস, চন্দ্রমোহন পাটোয়ারিকে করতে পারেন অখিল। তিনি বলেন, অখিল কখন কি বলেন সেটা কেউ জানেন না।
কখনো গালিগালাজ করছেন, আবার কখনো কাঁদছেন, তাকে বোঝা মুশকিল। তাই চিকিৎসার প্রয়োজন রয়েছে অখিলের। এদিকে কথার ফাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে গৌরবকে নিয়ে টক শো হচ্ছে, কেন হচ্ছে তা নিয়ে গৌরবকে জবাব দেওয়া উচিত। পরবর্তী খবর, ইউডিএফ কার্যত বিজেপির বি টিম বললেন গৌরব গগৈ। ধুবড়ি ও পর্বতজোড়ায় নির্বাচনী প্রচার জোরদার করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ গৌরব গগৈ। ভোটের দিন যতই গনিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং শাসক বিরোধী উভয় পক্ষই প্রচারে গতি বাড়াচ্ছে। এই আবহে তারকা প্রচারকদের উপস্থিতিতে নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠছে। পর্বতজোড়ায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে কংগ্রেস প্রার্থী আশরাফুল ইসলাম শেখের সমর্থনে ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি পর্বতজোড়া থেকে রওনা দিয়ে গৌরীপুরে পৌঁছান, সেখানে আরেকটি সমাবেশে যোগ দেন এবং একইভাবে দলীয় প্রার্থীর পক্ষে জোরালো প্রচার চালান। দুটি সভাতেই সাধারণ মানুষের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কংগ্রেস শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ তীব্র ভাষায় বিজেপি ও এআইইউডিএফকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, এআইইউডিএফ কার্যত বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। তার দাবি, বদরুদ্দিন আজমল এবং হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে রাজনৈতিক বোঝাপড়া রয়েছে এবং রাজ্যসভা নির্বাচনের সময় এআইইউডিএফ বিজেপিকে সহায়তা করেছিল। তিনি আরও বলেন, রাজ্যে শান্তি, উন্নয়ন এবং অবিচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ী করা জরুরি। অপরদিকে গ্যাস বিতরণে অনিয়ম, 5 এলপিজি ডিস্ট্রিবিউটর বরখাস্ত। রাজ্যে গ্যাস বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়ায় রাজ্য সরকার রাজ্য জুড়ে 5টি এলপিজি ডিস্ট্রিবিউটরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে। মুখ্য সচিবের দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এলপিজি সরবরাহের উপর বাড়তি নজরদারির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন্দ্রের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নিয়ম মেনে সরবরাহ বজায় রাখতে তেল বিপণন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যালোচনা চালানো হচ্ছে। বরখাস্তের মুখে পড়া ডিস্ট্রিবিউটরগুলোর মধ্যে রয়েছে তেজপুরের বিএম গ্যাস সার্ভিস, বিশ্বনাথ চারিয়ালির বিশ্বনাথ গ্যাস ডিস্ট্রিবিউটর, ধুবড়ির গদাধর গ্যাস সার্ভিস, বরপেটার হাউলির কেএ ইন্ডিয়ান গ্রামীণ বিতরক এবং হুজাইয়ের প্রকাশ ইন্ডিয়ান এজেন্সি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সংস্থাগুলিকে কোনো এলপিজি সরবরাহ করা হবে না এবং সাপ্লাই প্ল্যানিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ব্যবস্থার আওতায় তারা কোনো বরাদ্দ পাবে না। সংশ্লিষ্ট গ্রাহকদের বিকল্প ডিস্ট্রিবিউটরের অধীনে স্থানান্তর করা হয়েছে, যাতে গৃহস্থালিক গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। সরকার আশ্বাস দিয়েছে, রাজ্যে এলপিজির কোনো ঘাটতি নেই এবং গৃহস্থালির গ্রাহকরা পূর্ণ বরাদ্দ পাচ্ছেন। পাশাপাশি নির্দিষ্ট সংস্কারমূলক শর্ত পূরণের পর আসামে বাণিজ্যিক এলপিজি বরাদ্দ 10% থেকে বেড়ে 70% উন্নীত হয়েছে। অপরিহার্য পণ্য বিতরণে অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা উল্লেখ করে সরকার জানিয়েছে, বর্তমান পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনস্বার্থ রক্ষা এবং রাজ্য জুড়ে নির্বিঘ্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করতে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। অপরদিকে সিবিএসই পাঠ্যক্রমে 3টি ভাষা পড়া বাধ্যতামূলক, অঙ্কবিজ্ঞানে দ্বিস্তরীয় পরীক্ষা পদ্ধতি চালু। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের পাঠ্যক্রমে আসছে বড় পরিবর্তন। 2026-27 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে চলা নতুন ব্যবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 3টি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে অন্তত 2টি ভাষা ভারতীয় হতে হবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে ভারতীয় ভাষার জ্ঞান বাড়ানো। নতুন নিয়মে ভাষাগুলিকে R1, R2 এবং R3 হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু ভাষা নয়, অঙ্ক বিজ্ঞান বিষয়েও আনা হয়েছে নতুন ব্যবস্থা। নবম শ্রেণীতে এই 2টি বিষয়ে চালু হচ্ছে দ্বিস্তরীয় পরীক্ষা পদ্ধতি। মূল লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের, যার সময়সীমা 3 ঘন্টা। এর পাশাপাশি পড়ুয়ারা চাইলে 25 নম্বরের একটি আলাদা পরীক্ষা দিতে পারবে, যার সময় 1 ঘন্টা। এই পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পড়ুয়ার গভীর জ্ঞান যাচাই করা হবে।
জানা গিয়েছে এই দ্বিস্তরীয় ব্যবস্থার ফলে পড়ুয়ারা বছরে 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যা তাদের প্রস্তুতি ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছে পর্ষদ। এই পরিবর্তন ধাপে ধাপে কার্যকর করা হবে। বর্তমান নবম শ্রেণীর পড়ুয়ারা নতুন নিয়মের আওতায় পড়বে না, তবে ষষ্ঠ শ্রেণী থেকেই তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা শুরু হবে। সেই পড়ুয়ারাই 2031 সালে দশম শ্রেণীর পরীক্ষায় বসবে এবং তখন এই নতুন কাঠামো সম্পূর্ণরূপে কার্যকর হবে। পাশাপাশি বিদেশ থেকে দেশে ফেরা পড়ুয়াদের জন্য তৃতীয় ভাষার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার কথাও জানিয়েছে পর্ষদ। এছাড়াও দশম শ্রেণীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও বহুমুখী করে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করছে শিক্ষা মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।